আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। জি ভাই, ভালো আছি ভাই। কি অবস্থা আপনাদের পড়াশোনার? এই তো চলতেছে টুকটাক। পরীক্ষা কবে? 24 তারিখ। 20 তারিখ। প্রিপারেশন কেমন? প্রিপারেশন ভাইয়া নিচ্ছি মাত্র। এখন কথা হচ্ছে যে পড়তে হবে, না পড়লে তো হবে না। তা পড়তে তো হবে। অবশ্যই। বাকিদের কি অবস্থা? কথা বলতে হবে তো। ভাই আপনি পড়াশোনা করতে ভালো হবে। ভালো হবে ভাই। আচ্ছা। আপনারা যারা এই যে প্রিপারেশন ব্যাচে ছিলেন, আপনাদের কি রিভিশন হচ্ছে? জি ভাইয়া, ভালো রিভিশন হইতেছে। তাজিম ভাইকে দেখা গেল তাহলে শেষ পর্যন্ত। জি ভাই। আচ্ছা। ভিক্টোরিয়ান পোয়েট্রি রিভিশন আসসালামু ক্লাস। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আছি ভালো ভাইয়া, তবে জ্বর ধরেছে। হাই হাই, সামনে পরীক্ষা, আবার রমজান মাস। আচ্ছা, আর রমজান মাস তো আর বেশি দিন নাই, তাই না? হ্যাঁ ভাইয়া। 27 রমজান কবে হচ্ছে? 28শে মার্চ, শুক্রবারে। ভাইয়া শুক্রবার। সেদিন তো আবার রাতে মনে হয় ক্লাস নেওয়া মুশকিল হয়ে যাবে না? কেন ভাইয়া? 26 তারিখ তো নেওয়া কঠিন। 26 রমজান কঠিন। সমস্যা নাই ভাইয়া, করব। তাহলে ইফতারের পরে করতে হবে। তাহলে ক্লাসগুলো কি রাতে না নিয়ে সকাল 10টায় নেওয়া যায় না? ওই যে সকাল 10টায় তো রেগুলার ব্যাচের ক্লাসগুলো থাকতেছে। ভাইয়া সারাদিন এত কাজ করার পরে রান্না বান্না সব শেষ করে একটু রাতে 11টা 12টা বাজে যায় আর কি। আবার ভাইয়া ভোর রাতে উঠতে হয়, খুব কষ্ট হয়ে যায়। আর তো কয়েকটা দিন দেখি তাহলে, কালকে দিনের বেলা যদি নেওয়া যায়। দিনের বেলা তো দুপুর টাইমে তো করতে পারবেন না, আবার সমস্যা তো এই। ভাইয়া দুপুরে না, যদি 10টায় ক্লাসগুলো নেন, মানে আমাদের বিশেষ করে আমাদের গৃহিণীদের জন্য ভাইয়া খুব ভালো হয়। এখন ঝামেলাটা হচ্ছে রাতে কি, যেমন কালকে একদিকে ভাইয়া আগামীকাল। বাচ্চা কান্না করে, একদিকে ঘরের অন্য মানুষেরা চিল্লাপাল্লা করে যে এত রাতের ক্লাসে আর কি ভাইয়া, বুঝিনি তো। না সেটা তো বুঝতে পারছি। যেমন আগামীকালকে আমার সেকেন্ড ইয়ারে ক্লাস আছে, এখন ওদেরটা টাইম ফিক্সড করে দেওয়া আছে আবার 10টায়। এখন ওদের ক্লাস তো নিতেই হচ্ছে, একই টাইমে আবার দুইটা ক্লাস নেওয়াও যাবে না। এখন সমস্যা তো সব দিকে হয়ে আছে। সকাল 7টা থেকে আমাদের ক্লাস। 7টায় তো অনেকে কয়েকটা দিন উঠতেই তো পারেন না। তারপর আচ্ছা, ক্লাসটা হচ্ছে লাইভে দিয়েছি, হ্যাঁ? একটু কষ্ট করে সবাই আপনাদের বন্ধুদের মেনশন করে দেন, পেজের মধ্যে গিয়ে মেনশন করে দেন। আর ক্লাসটা কি করতে হবে? জিপি ভাই বলছিল না কি যেন করতে হয়? শেয়ার করতে হবে, শেয়ার। হ্যাঁ, শেয়ার করতে হবে। ভাইয়া 1 মিনিট সময় দেন, সবগুলো গ্রুপে শেয়ার করে আসি। হ্যাঁ, শেয়ার করেন। আর আজকে হচ্ছে আমি কিছু প্রশ্নও ধরবো, যেগুলোর উত্তর হচ্ছে আপনারা কমেন্টে দিবেন। এটা অবশ্য মাঝামাঝি, ক্লাসের মাঝামাঝি সময়ে গিয়ে, আলোচনার মাঝামাঝিতে, তখন লাইভে যেতেই হবে। তো এখনই গিয়ে আপনাদের যে বন্ধুরা আছে তাদেরকে মেনশন করেন একটু, তারাও কিছু আলোচনাগুলো শুনলে উপকৃত হবে আশা করি। কোন টপিক ভাইয়া? আমরা তো ভিক্টোরিয়ান পোয়েট্রি পড়তে যাচ্ছি। আমাদের ক্লাস আছে হচ্ছে ঈদের আগে মনে হয় 3 দিন, ঈদের পরে মনে হয় আছে 2 দিন। তো আমরা দেখি আমাদের ঈদের আগের দিনও নিতে পারবেন আমাদের ক্লাস। তাহলে তো সমস্যা নেই, যদি আপনারা করতে চান নিতে পারবো, তাহলে প্রেশার কম হবে। ভাইয়া ঈদের দিনও ক্লাস করা যাবে, তবে শুধু সেটা রাত্রে হয়, কারণ দিনের বেলা তো অনেক ব্যস্ত থাকবো, রাতে ফ্রি থাকবো আমরা সবাই। সো রাতে ক্লাসটা নেওয়া যেতে পারে। আপনি করিয়ে নিতে দিন ক্লাস। ভাই রাতে যদি এই সময় নেওয়া হয় তাইলেও হয়। হ্যাঁ, নিতে হবে আসলে। সমস্যা নাই, দিনেও নেন রাতেও নেন, সারাদিনে নেন, আর ঘুমানোর দরকার নাই, কাজের দরকার নাই। আমাদের রান্না বান্না গুলা ভাইয়েরা এসে করে দিয়ে যাবে, বাচ্চা গুলারও ভাইয়েরা এসে খাওয়াই দিয়ে যাবে, হাজবেন্ড গুলারও সামলাবে, সমস্যা নাই। সমস্যা নাই, আমি রান্না বান্না পারি কিন্তু। হ্যাঁ, লাইভ দেখে নে বা লাইভ
একদিন সবাইকে রান্না বান্না করে লাইভ যদি খাওয়াবো। দেখলে তাহলে তো কেউ আর গুগল মিটে ক্লাস করতে আসতো না। আচ্ছা ওটা ব্যাপার না, হয়ে যাবে। এটা একটা ভালো কথা বলছেন আপু, আমরা এটা একটা ঈদ- ভালো একটা কথা বলছেন। সমস্যা নেই, ঈদের দিন ম্যাচ ক্লাস হাইলাইটস করবো দিয়ে না। মজা নাই, লাইভ আচ্ছা। টেলিকাস্ট খেলা দেখে মজা আলাদা, হয় হয়। হাইলাইটস খেলা দেখে কোনো মজা নাই। ঈদ কবে হচ্ছে? 31 মার্চ বা 1 এপ্রিল। 31 বা 1 এপ্রিল, অনেক দেরি। আমরা 28 তারিখে বন্ধের চিন্তা করছি, 28, 29, 30 অনেক সময় আছে, হিউজ টাইম পাবো। আর আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে বিষয়গুলো পড়বো সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রি। ভিক্টোরিয়ান পোয়েট্রিতে একটু দাঁড়ান তো আপনাদেরকে বাজায় দেখি কি অবস্থা। কাকে ধরবো? বৃষ্টি রায় আছেন আপনি? ভাই নমস্কার, কেমন আছেন? জি ভাই নমস্কার। আছি। আপনি একটু বলেন তো ভিক্টোরিয়ান পোয়েট্রিতে আমাদের কয়জন রাইটারের কবিতা আছে, কয়জন কবির, কয়জন পোয়েটের? ভাই 4 জন। 4 জন? রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, জি.এম. হপকিন্স। শেষ? আর ওই যে আরেকটা ছিল না, জেরার্ড মেনলি হপকিন্স? উনি বলছেন ভাইয়া। এই যে বলতেই দিল না, আমি তো জানি যে উনি বলছে, ভাবলাম যে দেখি পুরো নামটা বললে কি বলে। আচ্ছা, আমাদের 4 জন লেখকের সর্বপ্রথম হচ্ছে আলফ্রেড টেনিসন। হ্যাঁ, আলফ্রেড টেনিসনের কয়টা কবিতা আছে? 4টা। একটা হচ্ছে, এই 4টা কবিতার নাম বলবে হচ্ছে ফারিয়া ফাহনিন। আপনি বলেন। নাই, উনি নাই। ফ্লোরা চৌধুরী। জি ভাইয়া, লক্সলে হল, তারপরে ইনোনি, দ্য লোটাস ইটার্স, ইথোনাস, এগুলি। এই 4টা, তাই তো? এখন এই 4টা থেকে যে প্রশ্নগুলো আমরা পড়েছিলাম এবং শর্ট সাজেশনটা তো খেয়াল করেছেন নাকি? একটা বিষয় খেয়াল করি বলি, আপনারা যারা প্রিপারেশন জি ব্যাচে ভাইয়া। ছিলেন শুরু থেকে, আপনাদের কিন্তু লং সাজেশনটা পড়ানো হয়েছে, তাই তো? হ্যাঁ ভাইয়া। আর যে শর্ট সাজেশন জি দেওয়া ভাইয়া। হয়েছে, আমরা সব সময় কিন্তু বলি লং সাজেশন ফলো করবেন, শর্ট সাজেশন ইগনোর করার চেষ্টা করবেন। শর্ট সাজেশন কমন পড়াও যা, না পড়াও তা, কারণ শর্ট সাজেশন পড়লে কমন পড়তেও পারে, না পড়তেও পারে। কমন পড়বে না এমনটা না, আশা করি কমন পড়বে, কিন্তু লং সাজেশন পড়লে আপনি আশা করি প্রশ্ন হুবহু কমন না পড়লেও লিখে আসতে পারবেন, ঠিক আছে? কারণটা হচ্ছে যে আমাদের এই যে ভিক্টোরিয়ান পোয়েট্রি বা 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রি বা এলিজাবেথিয়ান এন্ড জ্যাকোবিয়ান ড্রামা, এই কোর্সগুলোতে হয় কি হুবহু কমন একটু কম থাকে, বেশিরভাগটাই থাকে, তারপরও একটু মাঝে মাঝে একটু সমস্যা হয়। তবে প্রশ্নটা আপনি যদি বুঝতে পারেন তাহলেই কিন্তু অ্যান্সার করে আসতে পারবেন, ঠিক আছে? ভাইয়া প্রশ্নটা একটু ঘুরাইতে ট্রাই করে ভাইয়া। হ্যাঁ, এটা খেয়াল করছেন কিনা আমি জানি না। মূল যেমন- কথা একই থাকে কিন্তু প্রশ্নটা একটু ঘুরানো। হ্যাঁ, ঘুরিয়ে দেয়, এই তো। তো এখানে দেখেন আপনাদের শর্ট সাজেশন, লং সাজেশনের হচ্ছে ব্রডের 4টা ব্রড আছে। তো 4টা রাইটার, আচ্ছা আমি একটু শেষ করি। 4টা রাইটার মিনিমাম 2টা করে প্রশ্ন থাকবেই। হ্যাঁ, তো এখন 2টা করে প্রশ্ন যদি থাকে তাহলে আলফ্রেড টেনিসন থেকে 4টা প্রশ্ন পড়লে আশা করি আপনি 2টা প্রশ্ন কমন পাবেন। হুবহু কমন না পাইলেও আপনি এগুলো থেকে লিখে আসতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, হাউ ডাজ টেনিসন হ্যান্ডেল মিথ এন্ড লেজেন্ড ইন দ্য পোয়েমস ইউ হ্যাভ রিড। দেন আছে হচ্ছে একটা শর্ট, খুবই সহজ একটা প্রশ্ন, লোটাসিটাস কবিতাটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এটা এমনিতেই পারার কথা। তারপর আছে হচ্ছে রোমান্টিক এলিমেন্ট টেনিসনের কবিতার। তারপর হচ্ছে যে ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ যে ব্যাপারটা আছে, যেহেতু আমরা ভিক্টোরিয়ান পোয়েট্রি পড়তেছি, তাহলে এই টেনিসনের কবিতাতে কি রকম ভিক্টোরিয়ান কম্প্রোমাইজটা আছে। এখন এই 4টা প্রশ্নের মধ্যে লোটোসিটাসের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বাদ দেন, বাকি 3টা প্রশ্ন যদি আপনি ক্লিয়ার থাকেন, তাহলে এইখান থেকে আপনার যদি থিম নিয়ে কোনো প্রশ্ন আসে, ধরলো বলেন যে বললো যে টেনিসনের কবিতাগুলোর যে হচ্ছে থিমগুলো আছে, সেই থিমগুলো সম্পর্কে আপনাকে বলতে বললো, তাহলে এগুলো থেকে কিন্তু আপনার চলে আসবে, ঠিক আছে? বুঝেছেন? জি ভাইয়া। এখন আমাদের এই যে প্রিভিয়াস যে পরীক্ষাটা হয়েছিল 2021 সালের, সেই প্রশ্নটা একটু আমার দেখা উচিত, বা 22 সালের।
আমরা তো 23-এ পরীক্ষা দিচ্ছি। 22 সালের কবিতাটাতে আমাদের টেনিসনের এখান থেকে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে রাইট এ নোট অন ভিজুয়াল ইমাজেরি ইউজড ইন টেনিসনস পোয়েট্রি। অর্থাৎ টেনিসনের কবিতাগুলোতে যে ইমেজেরিগুলো ব্যবহার করা হয়েছে, আর আপনার যদি কবিতাগুলো সম্পর্কে ধারণা থাকে, শুধুমাত্র যদি সামারি পড়েন তাহলে কিন্তু হবে না। তো যদি কবিতাগুলো সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু আপনি ভিজুয়াল ইমেজেরিটা পারবেন। এরপরে যে প্রশ্নটা এসেছিল, ডিসক্রাইব টেনিসন এজ আ রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ হিজ এজ। অর্থাৎ ভিক্টোরিয়ান এজের মধ্যে যে আমাদের টেনিসন একজন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পোয়েট, ওনাকে বলা হয় কেন? কারণ ওনার লেখার যে বৈশিষ্ট্যগুলো, উনি লেখার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলে সেই বিষয়গুলো যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝাইতে পারছি? এবং এর আগের বছর 21 সালে যে প্রশ্নগুলো আসছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখাটা। সেখানে এসেছিল হচ্ছে লোটাস ইটার্স থেকে একটা প্রশ্ন এসেছিল, কমেন্ট অন দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য ইউটোপিয়া অ্যান্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড। সেই যে মূলত হচ্ছে ইউটোপিয়া বলতে লোটাস ল্যান্ড, সেই লোটাস ল্যান্ডের মূলত সেইখানকার সাথে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের পার্থক্যটা, বা ইউটোপিয়া বলতে এখানে বোঝাচ্ছে তারা যে সেখানে লোটাস খাওয়ার পর যে ঘটনাটা তাদের সাথে ঘটতেছিল, তারা বাসায় ফিরে যেতে চাচ্ছিল না, এই পুরো ঘটনাটার পার্থক্যটা কন্ট্রাস্ট চেয়েছিল। এবং আরেকটা প্রশ্ন এসেছিল, ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ ডু ইউ ফাইন্ড ইন টেনিসনস পোয়েম। তো এই কয়েকটা যদি আমরা পড়ি, এই 4টা প্রশ্নের মধ্যে আশা করি আমরা কমন পাবো। তো এখন প্রথমত হচ্ছে কবিতাগুলো সম্পর্কে ধারণা আছে সবার? বলতে পারবেন জিজ্ঞেস করলে? জি ভাইয়া আছে। আচ্ছা, তার আগে আমাদের ভিক্টোরিয়ান পোয়েট্রি পড়ার আগে সংক্ষেপে আমাদের ভিক্টোরিয়ান এজটা সম্পর্কে একটু আলোচনা করা উচিত। ভিক্টোরিয়ান পোয়েট্রিটা লেখা হয়েছে বা এই কবিতাগুলো ভিক্টোরিয়ান এজ চলাকালীন। তাহলে ভিক্টোরিয়ান এজের ডিউরেশনটা 1832 থেকে 1901 অথবা 1837 থেকে 1901, এই সময়টাতে কুইন ভিক্টোরিয়ার নাম অনুসারে ভিক্টোরিয়ান এজ করা হয়। এবং কুইন ভিক্টোরিয়া সেই সময় রাজত্ব, মানে ব্রিটেনের রানী ছিল। ঠিক আছে, এখন এই ভিক্টোরিয়ান এজের সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো প্রয়োজন। আমরা সচরাচর যে বৈশিষ্ট্যগুলো জানি সেটা হচ্ছে যে এই ভিক্টোরিয়ান এজের মধ্যে কি ঘটেছিল, রিলিজিয়ন এবং সায়েন্সের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। এর কারণে মূলত পরবর্তীতে ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ হয়। কিন্তু এই ভিক্টোরিয়ান এজে মূলত একটা বিষয় যদি খেয়াল করেন, সাম্রাজ্যবাদ, ইম্পেরিয়ালিজম, এই জিনিসটা প্রচুর পরিমাণে ঘটেছিল। অর্থাৎ ক্লাস সিস্টেম, আপার ক্লাস সোসাইটি, লোয়ার ক্লাস সোসাইটির মধ্যে একটা মানে সংঘর্ষ লেগেছিল সব সময়। তারপর হচ্ছে সোশ্যাল যে ব্যাপারটা, এই সময় দাস প্রথাটা ছিল প্রচুর পরিমাণে, ছিল না? স্লেভ ট্রেড। তাহলে এবং এই শিশুদেরকে কাজ করানোর যে যেটা চাইল্ড লেবার, দরিদ্র শিশুদেরকে কাজ করানো, যেটাকে সোশ্যাল রিফর্ম বলা হচ্ছে। এবং ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলতে যেটা আমরা বুঝি, এই সময়টাতে মূলত মানুষ কি করে, মডার্ন এজের দিকে প্রবেশ করা শুরু করে। একটু মিউট করে নিন, হ্যাঁ, যাদের কথা বলা লাগতেছে না মিউট করে দেন, কথা বলতে হলে আনমিউট করে কথা বলিয়েন। তো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এই বৈশিষ্ট্যটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই ভিক্টোরিয়ান এজের মধ্যেই বড় বড় কলকারখানাগুলো, বড় বড় মেশিন, কৃষিক্ষেত্রে যে মানে কি বলে এটা, কৃষিক্ষেত্রে যে পাওয়ার ট্রিলার, মাহেন্দ্র, গরুর পরিবর্তে মহিষের পরিবর্তে যে আসলো, এটা কিন্তু ভিক্টোরিয়ান এজ থেকেই চলে এসেছে। ট্রাক্টর যেগুলো, মাহেন্দ্র তো একটা কোম্পানি, ট্রাক্টর। তো এই জিনিসগুলো কিন্তু তখন থেকেই হয়। টেকনোলজিক্যাল যে ব্যাপারটা, এবং গ্রামকে শহরে পরিণত করতে হবে, এই জিনিসটা কিন্তু তখনকারই ধারণা। ঠিক আছে, কারণ কি, কারণ ইকোনমিক্যালি ভাবে সবাইকে গ্রো করতে হবে। এই জন্য ব্রিটিশরা কি করলো, সাম্রাজ্যবাদটা ছড়িয়ে দিল ভারতবর্ষ, এদিকে আফ্রিকার এই সাইডটাতে চারদিকে ছড়িয়ে দেওয়ার কারণে তারা যেমন ভারতবর্ষ থেকে নীল চাষ করতো, নীল চাষ করে সব অর্থগুলো নিয়ে যেত না? এরাই প্রথম কর সিস্টেমটা চালু করে। করের ব্যাপারটা ব্রিটিশরাই চালু করে, কারণ তারা ইকোনমিক্যালি ভাবে স্টেবল হওয়ার চেষ্টা করতেছিল, এই জিনিসটা। তারপর হচ্ছে সায়েন্টিফিক ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, সায়েন্সের প্রচুর পরিমাণে ইভলিউশন হয়েছিল। ঠিক আছে, এবং সবশেষে লিটারেচার এবং কালচার, সাহিত্য এবং সংস্কৃতির দিক থেকেও তারা এগিয়ে গিয়েছিল।
তো এই পুরো ব্যাপারটাকে আমাদের যদি কবিতাগুলোর মধ্যে আমরা খোঁজার চেষ্টা করি, আরেকটা ব্যাপার হচ্ছে যে মোরাল ভ্যালুস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। মোরাল ভ্যালুসের ব্যাপারটা হচ্ছে কি, নৈতিকতার দিক থেকে যে মূল্যবোধটা, এটা মূলত হচ্ছে তারা প্রত্যেকটা জায়গায় তাদের মধ্যে বিদ্যমান ছিল। নিজের দিকটা তারা সব সময় চিন্তা করত। তারা হচ্ছে স্বার্থপরতার ব্যাপারটা যেটা ফুটে ওঠে আর কি। নিজের বলতে সবাই যেমন হচ্ছে নিজের দিকটা আমরা সবাই চিন্তা করি, ঠিক এই জিনিসটা ভিক্টোরিয়ান এজ থেকে চলে এসেছিল। ঠিক আছে, স্বার্থপর চিন্তা ভাবনা, যেটা সেলফিশ। আরেকটা হচ্ছে হ্যাঁ, আরেকটা ব্যাপার ছিল ভিক্টোরিয়ান এজের শুরুর দিকে নারীদেরকে অবহেলা করা হইতো, অবজ্ঞা করা হইতো। তো নারীরা ওমেন রাইটস যেটা, বা তাদের শিক্ষা, তাদের হচ্ছে সিকিউরিটি, সব এই জিনিসটা মূলত ভিক্টোরিয়ান এজের শুরুর দিকে ছিল না। তারা ঘরবন্দি অবস্থায় ছিল। এই জন্য সেই সময়ের যে লেখকরা, নারী রাইটার যারা, মেরি অ্যান ইভান্স কে ছিল, জর্জ ইলিয়ট ফার্স্ট ইয়ারে পড়েছিলেন, সাইলাস মার্নার উপন্যাসে নিজের নামে প্রকাশ করতে পারে নাই লেখাগুলোকে। তারপর সেই সময়ে নারীরা পুরুষের নামের ছদ্মবেশে লেখালেখিগুলো করত। তারপর থ্রি বন্টিস, অর্থাৎ বন্টি যে সিস্টার আছে, থ্রি সিস্টার, তারাও কি করতো, লুকিয়ে লেখা লিখতো। তারপর হচ্ছে আমাদের রবার্ট ব্রাউনিং যে ছিল, রবার্ট ব্রাউনিং এর ওয়াইফের নাম কি ছিল, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। সেই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। অপরদিকে আমরা যদি আরেকজনকে দেখি, যে আমাদের ইমিলি ডিকিনসন কি করেছিল, ইমিলি ডিকিনসন ঘরবন্দি হওয়ার কারণে মৃত্যু ছাড়া আর অন্য কোনো কবিতা নিয়ে চিন্তা করতে পারতো না। পারতো? তবে আরেকটা ব্যাপার হচ্ছে, ভিক্টোরিয়ান এজের শেষের দিকে এসে নারীরা তাদের রাইটস নিয়ে কথাবার্তা শুরু করে। ঠিক আছে, তারা সমমান পর্যায়ে যেতে চায়, পুরুষের সমমান হওয়ার চেষ্টা করে, সব কর্মক্ষেত্রে পুরুষদের সাথে নারীরা কাজ করার চেষ্টা করে। তো এই যে ঘটনাটা, যেটা হচ্ছে মূলত আমাদের 1832-37 সালের দিকে ইংল্যান্ডে বা ব্রিটেনে শুরু হয়েছিল, সেই ঘটনাগুলো আমরা কি দেখি, বর্তমান বাংলাদেশ ভারতবর্ষের অঞ্চলটাতে দেখি। নারীরা বর্তমানে যুদ্ধ করে বাংলাদেশ ভারতবর্ষে তাদের রাইটস নিয়ে, করে না? এই পুরো ব্যাপারগুলোই আমরা আমাদের কবিতাগুলোতে পাবো। এখন এই জিনিসগুলো এমন ভাবে কবিতায় কবি হচ্ছে ফুটিয়ে তোলে, সেই জিনিসটা যদি ধরতে পারি তাহলেই হয়ে গেল। ওকে, তাহলে এখন সর্বপ্রথম আমাদের হচ্ছে আলফ্রেড টেনিসনের যে কবিতা আছে, 4টা কবিতা আছে। একটা হচ্ছে লক্সলি হল। লক্সলি হলের মেইন বিষয়বস্তুগুলো কি কি? মানুষের যে বস্তুর প্রতি আকর্ষণ ছিল, ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ, যেটা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল বা শিল্পায়নের ব্যাপারটা এখানে ফুটে ওঠে। তারপর সেলফিশনেস ফুটে ওঠে। তারপর হচ্ছে অর্থনৈতিক যে দুরবস্থা হইলে কি হয়, এই জিনিসটা ফুটে ওঠে। আরও এখানে যে ব্যাপারটা ফুটে ওঠে, সেটা হচ্ছে ছেলেদের বা পুরুষ মানুষের ফিনান্সিয়াল যে সিকিউরিটি, এই জিনিসটা যদি না থাকে, সমাজে তাকে কেউ মূল্যায়ন করে না। বিয়ের বাজারে কি হয়, যদি একটা ছেলের সরকারি চাকরি না থাকে, তার বিয়ে হয় না, নিগৃহের শিকার হয়। তো এই ঘটনাগুলো আমরা লক্সলি হল কবিতার মধ্যে কিন্তু দেখি। তো আমাদের শর্টকাটে বিষয়গুলো আলোচনা করে আমরা প্রশ্নগুলো আলোচনা করব। লক্সলি হলের মধ্যে আমাদের এই কবিতাটা লেখা হয়েছিল 1835 সালে, পাবলিশড হয়েছিল 1842 সালে। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এই ভিক্টোরিয়ান পোয়েট্রির প্রায় সব কবিতাগুলোই, বেশিরভাগ কবিতাগুলোই হচ্ছে ড্রামাটিক মনোলগ, বিশেষ করে হচ্ছে রবার্ট ব্রাউনিং এর, বিশেষ করে হচ্ছে আমাদের আলফ্রেড টেনিসনের। তো লক্সলি হল কবিতাটা একটা ড্রামাটিক মনোলগ। তাহলে ব্রিফ কোশ্চেন একটা গুরুত্ব